একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে শুধু রাজনৈতিক ক্ষমতা অর্জনই যথেষ্ট নয়, প্রয়োজন আদর্শে বিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ, সংগঠিত ও দায়িত্বশীল যুব সমাজ। সেই লক্ষ্যকে সামনে রেখেই যুব প্রজন্মকে রাষ্ট্রচিন্তা, সামাজিক দায়বদ্ধতা এবং সাংগঠনিক আদর্শে উদ্বুদ্ধ করার বার্তা দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত। তার মতে, দেশের ভবিষ্যৎ নির্ভর করে এমন এক যুব শক্তির উপর যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে এবং সমাজ গঠনের কাজে নিজেদের নিবেদিত করবে। তিনি বলেন, যুব সমাজের মধ্যে অনুশাসন, চরিত্র গঠন, শরীরচর্চা, খেলাধুলা, যোগব্যায়াম এবং ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য। কার্তিক দত্তের দাবি, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রেও যুব সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘদিনের বেকারত্ব, নিয়োগে অনিয়ম ও দুর্নীতিতে ক্ষুব্ধ যুবকরাই পরিবর্তনের পক্ষে সবচেয়ে জোরালো জনমত তৈরি করেছিলেন। তবে তার মতে, পরিবর্তনই শেষ কথা নয়, সেই পরিবর্তনকে সঠিক পথে পরিচালিত করতে আদর্শ সংগঠন এবং রাষ্ট্র ভাবনার বিকাশ অপরিহার্য। তাই যুব সমাজকে মাদক, হতাশা ও নেতিবাচকতা থেকে দূরে রেখে সমাজসেবা, জাতীয় চেতনা এবং শৃঙ্খলাপূর্ণ সাংগঠনিক জীবনের মাধ্যমে আগামী দিনে শক্তিশালী বাংলা ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার আহ্বান জানান তিনি। এখন দেখুন তিনি আর কি জানালেন। আরামবাগ সাংগঠনিক জেলা বর্তমান যে যুব মোর্চা, এটা কতটা শক্তিশালী? দেখুন, দেশ এবং জাতির মেরুদণ্ড হচ্ছে যুব সমাজ। যুব সমাজ যেদিকে যাবে, একটা সমাজ, সংগঠিত সমাজ সেই দিকেই যাবে। তো এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে পশ্চিমবঙ্গের যে পরিবর্তন হয়েছে, সেখানে যুব সমাজে অগ্রণী ভূমিকা নিয়েছে। কারণ আমরা বিগত দিনে যে ধরনের আরামবাগের বুকে যুব মোর্চার সংগঠন কতটা শক্তিশালী, দেখুন না, কতটা সংগঠন শক্তিশালী সেটা আমাদের ভোটের রেজাল্ট বলবে। কারণ যেভাবে যুব সমাজ একত্রিত হয়েছিল, যেভাবে যুব সমাজ সংগঠিত হয়ে আমাদের রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিয়েছে বলেই আজকে আমরা এত সাথে সাথে রেজাল্ট হয়েছে। কারণ আমরা যে ধরনের ক্যাম্পেনিং করেছিলাম ভোট পূর্ববর্তী সময়ে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছিলাম একটা চাকরি চাই বাংলা, এটা আমাদের ক্যাম্পেনিং চলেছিল। চাকরি চাই বাংলা যে ক্যাম্পেনিংয়ে সাধারণ আমরা বিভিন্ন জায়গায় চালিয়েছিলাম, রেল স্টেশন, রেল চত্বর, কলেজ চত্বর, বাজার এরিয়া। সেখানে দেখেছিলাম স্বতঃস্ফূর্তভাবে যুবক যুবতীরা আমাদের এই ক্যাম্পে এসে তাদের স্বাক্ষর এবং তাদের মতামত আমাদেরকে প্রকাশ করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা যুব সমাজ বিজেপির দিকে আকৃষ্ট হয়েছিল, ভারতীয় জনতা পার্টির দিকে। এইভাবেই যুব সমাজকে আমরা দেখে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা স্কুল কলেজ যেমন গেছি, খেলার মাঠেও গেছি। খেলার মাঠেও প্রত্যেকটা যুব সমাজের সাথে আমরা কথা বলেছি। যুব সমাজের মেরুদণ্ড যেইভাবে ভেঙে দেওয়া হয়েছিল, তৎকালীন যে তৃণমূল সরকার 15 বছর ধরে যুব সমাজকে যেইভাবে ভেঙে দিয়েছিল, যুব সমাজের মেরুদণ্ডকে পুরো একদম ভেঙে দিয়েছিল, কলাপস করে গেছিল। আমরা প্রতিটা দেখুন, কর্মসংস্থান থেকে শুরু করে নিয়োগে কোনো স্বচ্ছতা ছিল না। আজকে 15 বছরে কোনো নিয়োগ ছিল না। তো প্রত্যেকটা বিষয়েই এই সরকার ব্যর্থ। গত কয়েক বছর ধরে যুব মোর্চার সব থেকে বড় সাফল্য কী বলে মনে হয়? গত কয়েক বছরে যুব মোর্চা, দেখুন, যুব মোর্চা বলে যে যুব মোর্চার স্পেসিফিক সাফল্য এটা না। যুব মোর্চা পার্টির মাত্র একটা আমাদের মোর্চা সংগঠিত প্রত্যেকটা দলেরই আছে। যে যুব মোর্চা এইটুকু বলতে পারি যে যুব মোর্চা একটা পার্টির ব্যাকবোন, যেটা পার্টির মেরুদণ্ড বলতে পারেন। কারণ যুব সমাজ সংগঠিত না হলে কোনো কিছুরই পরিবর্তন সম্ভব নয়। আরামবাগ এলাকার যুবকদের এই মুহূর্তে আসল সমস্যাগুলো কী লক্ষ্য করছেন? দেখুন, শুধু আরামবাগ বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে যেভাবে পেছিয়ে দেওয়া হয়েছে বিগত 15 বছরে, তার আগে 34 বছরের বাম শাসন, এইভাবে পশ্চিমবঙ্গে যে যুব সমাজের যে অবস্থা, যে অধঃপতনের দিকে নিয়ে গেছে বিগত দিনের সরকারগুলি, এইগুলো থেকে পশ্চিমবঙ্গের যে নতুন সূর্যোদয় ঘটেছে, শুভ শক্তির উদয় হয়েছে। আগামী দিনে যে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হয়েছে শ্যামাপ্রসাদের মাটিতে, তো আগামী দিনে যুব সমাজের জন্য নিশ্চয়ই কর্মসংস্থান হবে, শিল্পায়ন হবে। বিভিন্ন জায়গায় আমরা যেগুলো অন্য স্টেটে আছে, আমাদের আজকে বিজেপির ক্ষমতায় আছে, সেখানে দেখতে পাচ্ছেন যেভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে প্রতিটা দিকে, ক্রীড়া জগৎ থেকে শুরু করে অ্যাথলেটিক্সে প্রচুর ভারত আজকে অন্য জায়গায় গেছে। 2014 যখন আমরা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসি, তারপর থেকে দেখলে যে হারে ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, প্রতিটা ক্ষেত্রে
ক্রীড়া জগৎ থেকে শুরু করে যুব সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে অ্যাথলেটিক্সে কোথায় ছিলাম আমরা, আজকে এখন আমরা অ্যাথলেটিক্সে কোথায় আছি। একদমই খেলার প্রসঙ্গে আসবো। গ্রামীণ এলাকায় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিশেষ করে শারীরিক চর্চা, শরীর চর্চা, এই বিষয়ে আপনাদের যুব মোর্চার তরফ থেকে কীরকম উদ্যোগ নেওয়া হতে চলেছে আগামী দিনে? অবশ্যই আগামী দিনে আমরা এই সরকারে এসেছি, তো আগামী দিনে এই বিষয়গুলোর উপরে আমাদের নিশ্চয়ই ভাবা হবে। যে বিষয়গুলো আমাদের বিভিন্ন জায়গায় কোচিং ক্যাম্পেনিং থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের যেগুলো দরকার আছে, ক্রীড়া প্রেমী যারা আমাদের যুবকরা আছে, যেগুলো যাতে মাঠমুখী হতে পারে। অনেক মাঠ আছে কিন্তু খেলার মানুষ নেই। যুবকরা খেলা থেকে পুরো ডিটাচ। যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। যুব সমাজকে নতুন করে আবার খেলার মাঠমুখী করার জন্য যেগুলো যা প্রয়োজন, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আছে, সেগুলো আমরা দেখব। তো এই যুব সমাজের বিজেপির ভবিষ্যৎ এবং এই যুব সমাজের ভূমিকা, যুব সমাজ শুধু বিজেপির ভবিষ্যৎ নয়, যুব সমাজ দেশের ভবিষ্যৎ। প্রথমেই বললাম, দেশের মেরুদণ্ড যদি হয় সেটা যুব সমাজ। সেটা বিজেপি সর্বদিক থেকে যুব সমাজকে এগিয়ে দিয়েছে। আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি যদি দেখেন, ওনার মাত্র 45 বছর বয়সে একটা দৃষ্টান্ত, যেখানে 45 বছর বয়সের একজন ব্যক্তিও আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় স্তরে যিনি সভাপতিত্ব করছেন, একমাত্র বিজেপিতেই। একদম স্পেসিফিকভাবে একটু জানতে চাইব, এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের ক্ষেত্রে যুব মোর্চার ভূমিকা কতটা ছিল? কীভাবে যুবদের সঙ্গে আপনারা সংযোগ স্থাপন করলেন, কীভাবে তাদের কাছে গেলেন? দেখুন, আমাদের উদ্দেশ্য ছিল যে নতুন ভোটার, নিউ কামার ভোটার, যুব সমাজের তো আমাদের সাথেই ছিলই, যারা নতুন এবারে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছিল, তাদের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করেছি। ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি, বিভিন্নভাবে কলেজে আমরা যোগাযোগ স্থাপন করেছিলাম। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং থেকে শুরু করে বুথ স্তরে একদম প্রত্যেকটা জায়গায় যুব মোর্চার কার্যকর্তারা বিভিন্নভাবে আমাদের যে ম্যানিফেস্টো ছিল, যেই ধরনের আমাদের বিষয়গুলো ছিল, যে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি। একজন ব্যক্তিগত স্তরে কিছু প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই যে রাজনীতিতে আসা, এর অনুপ্রেরণা কোথা থেকে? দেখুন, রাজনৈতিক দল অনেকই আছে ভারতবর্ষের বুকে। ভারতবর্ষে এত রাজনৈতিক দল আছে, তার মধ্যে কেন বেছে নিয়েছে? একমাত্র একটা বিষয়, যে রাষ্ট্র সর্বোপরি ভাবনায় যেই দল ভাবে, সেই দলের অনুপ্রেরণায় আজকে আমি এসেছি। রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রবাদী চিন্তাভাবনার জন্য একদম যেখানে রাষ্ট্র সর্বোপরি, তার উপরে কিছু হয় না। একজন যুব সংগঠক হিসাবে আপনার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? সবথেকে বড় চ্যালেঞ্জ যুব সমাজকে যে অন্ধকার মুক্ত করে নতুনভাবে আলোর দিশা দেওয়া, যুব সমাজকে নতুন কর্মসংস্থানের বিষয়গুলো দেখা, যুব সমাজকে যে খেলাধুলার প্রতি যে যুব সমাজ আজকে একটা পুরো পথভ্রষ্ট হয়ে গেছে। খেলাধুলার পুরো কালচারটাই নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। মাঠ আছে, খেলাধুলার লোক নেই, প্রথমেই বললাম। তো এই সব জিনিসগুলো যাতে আগ্রহ করা যায়, যুব সমাজকে বিভিন্নভাবে রাষ্ট্রবোধে উদ্দীপ্ত করা যায়, এইগুলো আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। আপনার এই রাজনৈতিক জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা আপনাকে বিশেষভাবে প্রভাবিত করেছে? রাজনৈতিক জীবনে বিশেষভাবে প্রভাবিত করেছে, দেখুন, রাজনৈতিক জীবনে কোনো ক্ষুদ্র স্বার্থের আমি মনে করি জায়গা নেই, ব্যক্তিগত স্বার্থেরও এখানে কোনো জায়গা নেই। বৃহত্তর লক্ষ্য এবং রাষ্ট্র সর্বোপরি ভাবনা, যে সময় আজকে বিগত দিনে আমরা দেখেছি 2021-এর পর পোস্টপোল ভায়োলেন্স, একটা কমিউনিটির উপরে কিভাবে আজকে আক্রান্ত হয়েছিল। বিভিন্ন জায়গায় গণতন্ত্রে হার জিত আছে, যে কোনো দল একটা জিতবে, আজকে একজন হারবে। আজকে 2026-এ আমরা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছি, কোথাও সেইভাবে দেখতে পাবেন না যে আমরা পোস্টপোল ভায়োলেন্স সেরকমভাবে বিশেষ করে কোথাও কিছু হয়েছে। কিন্তু 2021, 2024 যে ভোট পরবর্তী হিংসা, এগুলো আমাদেরকে প্রভাবিত করেছে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যারা মেধাযুক্ত, যারা যুবক যুবতীরা, তারা চাকরির জন্য যখন আন্দোলন করেছে, তখন তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। তাই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতিতে আছি। যুব সমাজ এখন আমার লক্ষ্য, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। একদিকে পরিবার, সংসার, একদিকে রাজনীতি, এই দুটোকে কীভাবে সামঞ্জস্য করে চালাচ্ছে? দেখুন, লক্ষ্য যখন বৃহত্তর হয়, তখন ক্ষুদ্রতর স্বার্থগুলো অনেক সময় বিসর্জন দিতে হয়। আজকে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যেখানে হিন্দুদের মাটি বাঁচানোর লড়াই ছিল, হিন্দু হোমল্যান্ড বাঁচানোর লড়াই ছিল। আজকে আমরা যদি দেখি, ভারতবর্ষকে
বিভিন্ন বিধর্মী দ্বারা আক্রান্ত হয়েছে বারংবার, এবং ভারতবর্ষকে, অখণ্ড ভারতকে 15টা খণ্ডে ভাগ করা হয়েছে সময়ে সময়ে। তো আরেকবার একটা ভারতবর্ষ ভাগ করার চক্রান্ত চলছিল, যেখানে পশ্চিমবঙ্গকে ভেঙে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে। তো সেখানে, যেখানে লক্ষ্য বৃহত্তর, হিন্দুদের হোমল্যান্ড বাঁচানোর লড়াই ছিল, সেখানে পরিবারকে সামান্য একটুখানি কম্প্রোমাইজ করতে হয়। পরিবার আর রাজনীতি ক্ষেত্রেটা দেখুন, এটা যেখানে বৃহত্তর স্বার্থ থাকে সেখানে ক্ষুদ্রতর স্বার্থগুলো অনেক ফিকে পড়ে যায়। এখন আরামবাগের নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান? দেখুন, আগামী দিনে কোথায় নিয়ে যেতে চাই, এটা আমি রাজনীতি করতে এসেছি, মানে এখানে কোনো ব্যক্তি স্বার্থের জায়গা নেই। প্রথমেই বলেছি, আমি মানুষের মাঝে থাকতে চাই, আগামী দিনে মানুষের মাঝে থাকতে চাই, এইটুকুই, আর কোনো লক্ষ্য নেই। একদম এক কথায় একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনার প্রিয় রাজনৈতিক নেতা? দেখুন, প্রিয় রাজনীতিক নেতা এইভাবে বলতে গেলে অনেকেই আছে, এইভাবে স্পেসিফিকলি যদি নাম জিজ্ঞাসা করেন অনেকেই আছে। মাননীয় আমার যখন জীবন, তখন আমি সেইভাবে দেখিনি ওনার অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন। আমার তখন খুব ছোট বয়স, তখন উনি প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন ভারতবর্ষের। আর আমি যেটা মানে নিজের জ্ঞান অবস্থায় যেনাকে দেখেছি, তিনি হচ্ছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি। ওনাকে আমার ভালো লাগে। আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সন্ন্যাসী রাজা যোগী আদিত্যনাথজি আছেন। রাজনীতিতে সব থেকে জরুরি জিনিস কোনটা, আদর্শ না সংগঠন? দেখুন, আদর্শ তো থাকতেই হবে। আদর্শ অনুশাসন না থাকলে সংগঠন টেকে না। তো ঈর্ষা এবং ক্ষুদ্র স্বার্থগুলোকে আমাদের ত্যাগ করতে হবে, এবং চরিত্রহীন হলে আনুগত্য আসে না। তাই প্রথমে শুদ্ধ চরিত্র নিজের গড়তে হবে, তবেই আনুগত্য আসে। নেতাদের মধ্যে যদি শুদ্ধ চরিত্র না থাকে, কোনো দিনই আনুগত্য আসবে না। কার্যকর্তা নির্মাণ করতে গেলে নিজেদেরকে যদি কার্যকর্তা রূপে, সঠিক কার্যকর্তা রূপে নির্মাণ করতে হয়, তো আমার মনে হয় আগে চরিত্রবান হতে হবে। ঈর্ষা পরায়ণ হলে হবে না, স্বার্থপরতা থাকা চলবে না, এই বিষয়গুলো থাকতে হবে। যুব সমাজের আর অন্যের দোষ দেখতে গেলে সবসময় হবে না। যুব সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, যুব সমাজকে একটাই বার্তা দেবো, যে সংঘ শক্তি কলে উগে, সংগঠনই শক্তি। তো দেশ এবং সমাজের স্বার্থে আমাদেরকে সংগঠিত হতে হবে, এবং রাষ্ট্র চিন্তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তো রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সর্বোপরি, এই ভাবনায় নিজেদেরকে গড়ে তুলতে হবে। এবং সংগঠনই শক্তি, সংঘ শক্তি কলে উগে, একা একা কোনো কিছু হয় না। তো আমাদের যুব সমাজকে সংগঠিত হতে হবে। এইটাই আমি যুব সমাজকে বার্তা দিতে চাই, যে রাষ্ট্রহিতে সকলে রাষ্ট্রবাদের পক্ষে একত্রিত হন। একটা ডিসিপ্লিন ওয়েতে চলা বা একটা নিয়ম মেনে চলা, এই সমস্ত বিষয়ে যুব সমাজকে কী বলবেন? হ্যাঁ, এখন যে যুব সমাজ যেভাবে একটা দিকে এগিয়ে গেছে, তারা নেশা করছে, হ্যাঁ, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে আগে তো দৈহিক বা মনোবল এটা বৃদ্ধি করা প্রয়োজন। এই বিষয়ে হ্যাঁ, সেটা তো অবশ্যই। প্রথমে অনুশাসন দরকার। অনুশাসন ছাড়া জীবনে কোনো কিছুতেই সাকসেস পাওয়া যায় না। সেটা আপনি রাজনীতিক ক্ষেত্রেই বলুন, আর যে কোনো প্ল্যাটফর্মেই বলুন, অ্যাট ফার্স্ট অনুশাসন, এটা যুব সমাজের দোষ নয়। তদানীন্তন যে সমস্ত সরকাররা ছিল, সেই সমস্ত সরকাররা আজকে শিক্ষার পরিকাঠামোকে নষ্ট করে দিয়েছে। স্কুল আজকে শিক্ষক নেই, কোথাও নিয়োগ নেই, যুব সমাজকে নেশাগ্রস্ত করে তুলেছিল। যে কোনোভাবে যুব সমাজকে রসাতলে ফেলার পিছনে তৎকালীন যে সমস্ত সরকারগুলি ছিল তারা দায়ী। যুব সমাজকে আমি স্পেসিফিক্যালি এখানে দায়ী করব, কারণ যুব সমাজ একটা অঙ্কুর, সেকে অঙ্কুরিত যখন হয়, তখন তাকে যেইভাবে ভিতটা যেভাবে গড়বেন সেইভাবেই হবে। সে তৎকালীন যে সরকার যেভাবে যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, এটা তৎকালীন সরকার দায়ী। তো বর্তমানে আমরা এখন আছি শাসক দলে, তো আমরা চাইবো যুব সমাজকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি। সর্বোপরি বাড়ির যারা গার্জেন, অভিভাবক যারা আছেন, তাদের অনুশাসন কতটা প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ, পারিবারিক শিক্ষা সবসময় দরকার। পারিবারিক অনুশাসন না থাকলে কেউ অনুশাসিত, পরিবারে প্রত্যেকটা শিশু থেকে শুরু করে, শিশু আস্তে আস্তে বড় হয়েছে হচ্ছে আপনার আগামী দিনে যে দেশের ভবিষ্যৎ হবে। তো শিশুকে আমরা যেইভাবে গড়ে তুলব সেইভাবেই সে উঠবে না। আমি শিশুকে যদি আমি বাড়িতে গীতা পাঠ করাই, তো আমি আমার পরিবারে যদি আমি সমস্ত সংস্কারিত হতে শেখাই। ভারতীয় সংস্কৃতি কি বলে? ভারতীয় সংস্কৃতি সনাতনী সংস্কৃতি।
যা আদি অনন্ত যুগ ধরে চলে আসছে। তো সেই সনাতনী শিক্ষায় আমাদের তো এইগুলো বলাই আছে। আমরা দেখেছি, আমরা যদি যে কোনো বেদ, যে কোনো আমাদের যে সমস্ত শাস্ত্র বইগুলো পড়ি, আমরা সেখানে সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, তো আগামী দিনে ভবিষ্যৎ যুব প্রজন্ম অন্ধকার থেকে আলোর দিকে অবশ্যই যাবে। বাড়িতে গীতা পাঠের ব্যবস্থা, বাড়িতে পূজা পাঠের ব্যবস্থা, গুরুজনদের সম্মান, এইগুলো থাকতে হবে। একদম শেষ প্রশ্ন করব। একটা প্রতিহিংসার বাতাবরণ বিরোধীরা অভিযোগ করছে, এটা আছে, তো এই উদ্দেশ্যে নিজের দলের কর্মী, বিশেষ করে যুব মোর্চার যারা কর্মী আছে, তাদের কি বার্তা দেবেন? দেখুন, আমি যুব মোর্চার একজন দায়িত্বশীল কার্যকর্তা হয়ে আমি প্রত্যেক যুব মোর্চার কার্যকর্তা থেকেই বলেছি যে মানুষ এটা থেকে পরিবর্তন চেয়েছিল। মানুষ যে পোস্টপোল ভায়োলেন্স বারংবার দেখে এসেছে, সেটা যাতে এবারে না হয়। কারণ আমরা এবারে রাষ্ট্রবাদের সরকার পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা হয়েছে। শ্যামাপ্রসাদের আদর্শের আমরা দলে যুক্ত। শ্যামাপ্রসাদের মাটিতে আজকে আমরা এক ঐতিহাসিক আজকে আমরা জয় পেয়ে শ্যামাপ্রসাদের মাটিতে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করেছি। এটা আমাদের কাছে একটা প্রচণ্ড গর্বের, এবং যেটা আমাদের সময়ে হয়েছে, আমাদের প্রজন্মের কাছে একটা গর্বের বিষয় যে আমরা দীর্ঘদিনের যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ গঠন হয়েছে, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে পশ্চিমবঙ্গ হতো না, এটা পশ্চিম বাংলাদেশের অংশ হতো। তো সেখানে আমরা এই শ্যামাপ্রসাদের মাটিতে আজকে আমরা রাষ্ট্রবাদের ঝান্ডা উড়িয়েছি। এটা আমাদের কাছে, আমাদের প্রজন্মের কাছে, যেটা আমরা দায়িত্বে থাকার সময় হয়েছে, এটা আমাদের কাছে একটা বিশেষ গর্বের বিষয় যে আমাদের থাকাকালীন এটা হয়েছে। তা আমরা এমন কোনো কাজ করব না যেটা ভারতীয় জনতা পার্টিরকে কালিমালিপ্ত করে। এবং মানুষ এটার থেকে পরিবর্তন চেয়েছিল যে পশ্চিমবঙ্গে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স দীর্ঘদিন ধরে দেখে এসেছে, সেটা আমরা বন্ধ করব। আমি তাই প্রত্যেকটা যুব মোর্চার কার্যকর্তাদের কাছে অনুরোধ করেছিলাম, আগ্রহ করেছিলাম যে কোনোরূপ কোথাও ভায়োলেন্স টলারেট করা হবে না। যেখানে যা ভায়োলেন্স কোথাও কিছু যদি ছোটোখাটো হয়ে থাকে, সেগুলো যেখানে যা আমরা খবর পেয়েছি, সেখানে আমরা প্রশাসনিকভাবে এবং দলগতভাবে আমরা প্রতিটি জায়গায় আমরা কড়া পদক্ষেপ নিয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয়? আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।